আসসালামু আলাইকুম। বিবিএ প্রথম বর্ষের সুপ্রিয় ছাত্ররা, সবাই বাসায় আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, এই আশা নিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আমি জেরিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমাদের চলমান অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদেরকে তোমাদের সিলেবাসের 1006 মাইক্রো ইকোনমিক্স এর চ্যাপ্টার 6 থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট, এই চ্যাপ্টারটা পড়াবো। আজকে আমার সেকেন্ড লেকচার। তোমাদের এর আগে আমি প্রোডাকশন ফাংশন দেখিয়েছিলাম। প্রোডাকশন ফাংশন আমরা দেখেছিলাম এবং প্রোডাকশনের দুইটা স্কেল আমরা দেখেছিলাম। গত ক্লাসে এই জিনিসগুলো আমরা পড়িয়েছিলাম। লং রান, শর্ট রানে কী ধরনের প্রোডাকশন হয়, সেই স্কেলগুলো কি, সেগুলো আমরা পড়িয়েছিলাম। আজকে আমরা তোমাদের কস্ট এবং ইকোনমিক্স স্কেল সম্পর্কে পড়াবো, ইকোনমিক্স এবং ডিস ইকোনমিক্স স্কেল সম্পর্কে পড়াবো। তো চলো আমরা ক্লাস শুরু করি। ইকোনমিক্স অ্যান্ড ডিস ইকোনমিক্স অফ স্কেল। প্রথমে দেখো ইকোনমিক্স অ্যান্ড ডিস ইকোনমিক্স অফ স্কেলে কি বলা আছে। ইকোনমিক্স অফ স্কেল লিড টু কস্ট সেভিং, দ্য কস্ট সেভিং। আচ্ছা, ইকোনমিক্স অফ স্কেল মানে কস্ট সেভিং, দ্যাট মিনস কস্টটাকে কীভাবে মিনিমাইজ করা যায় সেটা আমাদের ইকোনমিক্স অফ স্কেলে বলা হয়েছে। এবং ডিস ইকোনমিক্স অফ স্কেলে বলা হয়েছে লিড টু রাইজ ইন কস্ট, কস্টটা কীভাবে বাড়বে। দ্যাট মিনস জাস্ট ইকোনমিক্স অফ স্কেলের জাস্ট বিপরীত হচ্ছে ডিস ইকোনমিক্স অফ স্কেল। Rise in cost. Economics and these economics of scale also determine the return of a scale when the economies are more that these economies of return to a scale increase. আচ্ছা, এখানে কি বলছে, when the economies are more than the diesel, যখন ডিস ইকোনমিক্সের চেয়ে ইকোনমিক্স বেশি হয় তখন কি হয়, তখন হচ্ছে রিটার্ন টু স্কেলটা ইনক্রিজ করে। ঠিক বিপরীতভাবে যখন ইকোনমিক্সের চেয়ে ডিস ইকোনমিক্স অফ স্কেলটা বেশি থাকে তখন কি হয়, তখন হচ্ছে তোমার রিটার্ন টু স্কেলটা রিডিউস হয়। এবং যখন ইকোনমিক্স ডিস ইকোনমিক্সকে কন্ট্রোল করে তখন হচ্ছে রিটার্ন টু স্কেলটা কনস্ট্যান্ট হয়। এখন আমরা দেখি ইকোনমিক্স অফ স্কেলটা হচ্ছে, দ্য ইকোনমিক্স অফ স্কেল আর classified as internal or real economies and external or pecuniary economics. আচ্ছা, ইন্টারনাল ইকোনমিক্স অফ স্কেলটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল ইকোনমিক্সে কি বলা হয়েছে, ইন্টারনাল ইকোনমিক্স আর দোজ which arise from the expansion of plant size of the farm and her internalize. This means that internal economics are exclusive available to the expansion of one. তার মানে এখানে ইন্টারনাল ইকোনমিক্স বলতে এটা বোঝানো হয়েছে যে ইন্টারনাল ইকোনমিক্স ফান্ডটা যদি এক্সপান্ড করা হয়, দ্যাট মিনস যে প্রিভিয়াস প্ল্যান্টটা আছে, প্ল্যান্টের সাইজ যদি বড় করা হয় তাহলে এই ইন্টারনাল ইকোনমিক্সের উদ্ভব হয় বা ইন্টারনাল ইকোনমিক্সটা হয়ে থাকে। মানে ইন্টারনাল ইকোনমিক্স মানে হচ্ছে ইসের ভিতরে ফার্মের ভিতরের অবস্থাটা, দ্যাট মিনস হচ্ছে ফার্মের যে সাইজ আছে সেই সাইজ থেকে যদি আমি ফার্মটাকে এক্সপান্ড করি, বড় করি, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়ে দিই, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ইন্টারনাল ইকোনমিক্স। ইন্টারনাল ইকোনমিক্সের মধ্যে যে বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে আন্ডার ফলোইং ক্যাটাগরিজ কি, ইকোনমিক্স ইন প্রোডাকশন। ইকোনমিক্স ইন প্রোডাকশন মানে কি, যদি আমরা প্রোডাকশনের ক্যাপাসিটি বাড়িয়ে দিই, দ্যাট মিনস প্রোডাকশনের ক্যাপাসিটি কীভাবে বাড়ানো হবে, যদি আমরা নতুন মেশিন কিনি যেটার ক্যাপাসিটি অনেক বেশি তাহলে আমাদের কি প্রোডাকশন বেড়ে যাবে। আমরা যদি ইফিসিয়েন্ট লেবার হায়ার করে নিয়ে আসি তাহলে কি হবে, আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি বেড়ে যাবে। এটা হচ্ছে ইকোনমিক্স ইন প্রোডাকশন। ইকোনমিক্স ইন মার্কেটিং মানে হচ্ছে আমরা যদি আমাদের যে এক্সিস্টিং প্রোডাক্ট আছে সেটা যদি আমরা খুব স্কিলড মার্কেটিং ইফিসিয়েন্ট ওয়ার্কার দ্বারা সেটাকে যদি আমি ডেলিভারি দেই, দ্যাট মিনস হচ্ছে এটা যদি অ্যাডভার্টাইজমেন্ট বেশি হয় এবং তাহলে সেই প্রোডাক্টের সেল বেশি হবে। তাহলে আমাদের কি প্রোডাক্টের সেল বেশি হলে আমাদের প্রফিট বেশি হবে।
তাহলে এটা হচ্ছে আচ্ছা ইকোনমিক্স ইন মার্কেটিং। এটা হলো মার্কেটিং এর ব্যাপার, অ্যাডভার্টাইজমেন্টের সাথে সরাসরি যুক্ত বা কোনো ইফিসিয়েন্ট মার্কেটিং ম্যানেজার যদি এই কাজগুলো করে থাকে যে প্রোডাক্টটা বেশি বেশি বিক্রি করার জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে ইকোনমিক্স ইন মার্কেটিং। তারপর হলো ম্যানেজারিয়াল ইকোনমিক্স। ম্যানেজারিয়াল ইকোনমিক্স এখানে বলা হয়েছে যে ম্যানেজারদের ইফিসিয়েন্সি, ম্যানেজার যত ইফিসিয়েন্ট হবে প্রোডাকশন তত বেশি হবে এবং সেল তত বেশি হবে এবং প্রফিট তত বেশি হবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে ইকোনমিক্স ইন ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ। তার মানে হচ্ছে ট্রান্সপোর্টের এমন ব্যবস্থা করতে হবে যাতে প্রোডাকশন হওয়ার সাথে সাথে সেটা কি হয়, সেটা হচ্ছে আমাদের যে সেলস সেন্টার সেখানে যেন চলে যায় এবং খুব দ্রুত যেন সেগুলো দ্যাট মিনস যাতে স্টক হয়ে না থাকে, যাতে আমাদের সেটা মজুত হয়ে না থাকে, খুব দ্রুত যেন সেটা বিক্রি করা যায়। এই জিনিসগুলো হচ্ছে ইফিসিয়েন্ট, যত বেশি ইফিসিয়েন্টলি করা যাবে সে তত বেশি ইন্টারনাল ইকোনমিক্স তত বেশি স্ট্রং হবে। এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কুল। এক্সটার্নাল যেটা কারখানার বাইরে যেটা ঘটে, কারখানার বাইরে যে কারখানার বাইরের যেই নিয়ন্ত্রণ বা কারখানার বাইরের যে শক্তি যেটা কারখানার ভিতরে যেটা কন্ট্রোল করা যায় কিন্তু কারখানার বাইরে সেটা কন্ট্রোল করা যায়, সেই ইকোনমিক্সগুলো যেটা এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেলে বলা হচ্ছে। এক্সটার্নাল ইকোনমিক্স acquire the expansion farms from the advantages arises outside the farm. External economics acquire to the large size farms in the form of discount and concession, large scale purchase of raw material. আমরা যদি এক্সটার্নাল ইকোনমিক্সে বলা হচ্ছে লার্জ স্কেল পারচেজ অফ র ম্যাটেরিয়াল, আমরা যদি র ম্যাটেরিয়াল অনেক বেশি পরিমাণে কিনি তাহলে কি আমাদের ক্যারিং কস্টটা কমে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি বেশি পরিমাণে কিনি তাহলে পার ইউনিট পারচেজিং কস্ট আমাদের কমে আসে, সেই জিনিসগুলো আমরা দেখতে হবে। লার্জ স্কেল পারচেজ অফ এক্সটার্নাল ফাইন্যান্স। এক্সটার্নাল ফাইন্যান্স মানে হচ্ছে এখানে ফাইন্যান্স মিনস হচ্ছে যে আমরা যে বাইরে থেকে আমাদের ফাইন্যান্স জোগাড় করি, অর্থায়ন জোগাড় করি, সেটা কিভাবে সম্ভব যদি আমরা কি করি, আমরা যে বড় বড় কোম্পানিগুলো কি করে মার্কেটে তাদের শেয়ার বিক্রির মাধ্যমে তাদের ক্যাপিটালটাকে বৃদ্ধি করতে পারে, সেটা হচ্ছে একটা এক্সটার্নাল ফাইন্যান্সিং। তারপর হচ্ছে যখন ফার্মটা বড় সাইজ হয় তখন কি তার সুনামটা বাইরে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার জন্য তার শেয়ার ডিভেঞ্চারগুলো খুব দ্রুত সেল হয়, সেই জিনিসটা বলা হয়েছে এখানে। এরপরে হচ্ছে ম্যাসিভ অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনিং। ম্যাসিভ মানে বড় আকারে ওই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করা, এমন কোনো কিছুর মধ্যে ওই যেই কোম্পানি আছে সেই কোম্পানিটা এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিবে যেটা মানুষের খুব দৃষ্টিগোচর হবে এবং সেই জিনিসটা খুব দ্রুত পরিচিতি লাভ করবে এবং সেটা দ্রুত কী হবে, যত বেশি পরিচিত হবে তত বেশি কিন্তু সেল হবে। এরপরে দেখো লার্জ স্কেল হায়ারিং অফ মিনস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়্যারহাউস। তার মানে হচ্ছে আমরা যদি বেশি পরিমাণে, আগে যেটা বললাম যে আমরা যদি বেশি পরিমাণে হায়ারিং অফ মিনস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়্যারহাউস, তার মানে হচ্ছে আমরা যদি বেশি পরিমাণে প্রোডাকশন করি তাহলে কি হবে, আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট কম্পারেটিভলি কমে যাবে। অল্প পরিমাণে যদি প্রোডাকশন হয় তাহলে ওই জিনিসটা ট্রান্সপোর্ট করতে যে খরচ হবে দেখা যায় যে তার থেকে বেশি পরিমাণে যদি আমি প্রোডাকশন করি তাহলে সেটা ট্রান্সপোর্টেশন কস্ট পার ইউনিট কস্টটা কম্পারেটিভলি কমে আসবে। এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল। এখন আসো ডিজ ইকোনমিক্স অফ স্কেল। ডিজ ইকোনমিক্স অফ স্কেলটা কি? These economies of scale are advantages that arise due to the expansion of a production scale and lead to rise in the cost of production. এখন হচ্ছে advantages that arise due to the expansion of production scale and lead to rise in the cost of production. তার মানে হচ্ছে এখানে বেশি পরিমাণে তোমার প্রোডাকশন হবে, সেই সাথে সাথে কি হবে, কস্ট অফ প্রোডাকশনও বেড়ে যাবে। সেটা কিভাবে হচ্ছে সেটা বলা হচ্ছে ইন্টারনাল ডিজ ইকোনমিক্স, মানে কোম্পানির ভিতরে যেই কারণে খরচগুলো বেড়ে যায় সেগুলো কি দেখো, লাইক এভরিথিং এলস ইকোনমিক্স অফ স্কেল হ্যাভ এ লিমিট টু। দিস লিমিট ইজ রিচড when the advantage of division of labor and managerial staff have been fully exploited. Excess capacity of plant, warehouse, transport and communication system etc. is fully used, and economics in advertisement cost trapper off। এখানে কি বলেছে দেখো,
যে ইন্টারনাল ডিস ইকোনমিক্সটা কীভাবে, যেটা কোম্পানির ভিতরে ঘটে থাকে, যার জন্য কস্টিংটা বেড়ে যায়। এখানে বলছে লেবার আর ম্যানেজারিয়াল স্টাফের কথা বলেছে, যে লেবার যদি ইনএফিসিয়েন্ট হয়, লেবার যদি ইফিসিয়েন্ট না হয়, বা লেবারের ইফিসিয়েন্সি বাড়াতে গিয়ে যদি আমার কস্টিং বেড়ে যায়, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, আদার্স আরও সুযোগ সুবিধা, এই সমস্ত জিনিসের থেকে এই সমস্ত জিনিসের পারপাসে যদি আমার কস্টিংটা বেড়ে যায়, কিন্তু আমার প্রোডাকশন যদি সেই অনুপাতে না হয়, তাহলে কস্ট অফ প্রোডাকশন আমার বেড়ে যাবে। ঠিক তেমনিভাবে ম্যানেজমেন্ট যদি ইফিসিয়েন্ট না হয়, হ্যাঁ, ম্যানেজমেন্টের ইনএফিসিয়েন্সির জন্য কিন্তু আমার কি কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে যাবে। এটা বলছে ইন্টারনাল ডিস, এই যে ম্যানেজারিয়াল ইনএফিসিয়েন্সি, যেটা আমি বলে ফেলেছি, managerial inefficiency. These economies arise first at the managerial level. Managerial inefficiency arise for the expansion of scale itself. With first expansion of production scale, personal contact and communication between owners and managers and labor get rapid reduced. তার মানে হচ্ছে সে যদি ইন্টারাকশন না করতে পারে, সে যদি তাদের সাথে কমিউনিকেশন না করতে পারে, যারা ওনার আছে তাদের সাথে যদি ম্যানেজার ঠিক মতো কমিউনিকেট না করতে পারে, যারা লেবার আছে তাদের যদি সুযোগ সুবিধা ভালো করে না বুঝতে পারে, সেই ক্ষেত্রে ইনএফিসিয়েন্সি দেখা দেয়। লেবার ইনএফিসিয়েন্সি, অ্যানাদার সোর্স অফ দিস ইকোনমি ইজ দ্য overcrowding of labor, leading to a loss of control over labor productivity. Also, increase in number of workers leads to increase in labor union activity, which simply means the loss of output per unit of time and hence rise the cost of production. এখানে বলা হয়েছে তোমার increase in number of worker leads। আচ্ছা, কোনো প্রতিষ্ঠানে দেখা যায় যে ট্রেড ইউনিয়ন থাকে, লেবারদের ট্রেড ইউনিয়ন থাকে, তার এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে লেবাররা তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া, তাদের সময়টা কমানো, এই সমস্ত আন্দোলনের রত থাকে, তাহলে দেখা যায় যে এই সমস্ত কারণে কী হয়, প্রোডাকশনের হ্যাম্পার হয়, যার জন্য কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায়। আবার লেবাররা কখনো দেখা যায় ইনএফিসিয়েন্ট থাকে, তারা কাজ বা মেশিনের কাজটাকে ঠিক মতো বুঝতে পারে না, বা কিছু থাকে আইডল লেবার থাকে, তাদের কারণে কী হয়, আমাদের এই সমস্ত ইনএফিসিয়েন্ট লেবারের কারণে আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায়। এক্সটার্নাল ডিস ইকোনমিস, এক্সটার্নাল ডিস ইকোনমিসটা কি? এক্সটার্নাল ডিস ইকোনমিস আর দ্য অ্যাডভান্টেজ দ্যাট অ্যারাইজ আউটসাইড দ্য ফার্ম, ফার্মের বাইরে যে এটা হয়, ডিস ইকোনমিসটার সৃষ্টিটা হয়, সেটা হচ্ছে এক্সটার্নাল ডিস ইকোনমিস। দ্য ইনপুট market and due to natural constraints, especially in agriculture and extractive industries. আচ্ছা, এখানে বলা হয়েছে এক্সটার্নাল ডিস ইকোনমিক্সটা মেইনলি ফার্মের বাইরে হয়, কোম্পানির বাইরে হয়, এবং এটা কি তার ন্যাচারাল কনস্ট্যান্স, বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে হতে পারে। যেমন কখনো দেখা গেল যে প্রচুর ঝড় হচ্ছে, ইলেকট্রিসিটির বিপর্যয় হচ্ছে, ইলেকট্রিসিটির বিপর্যয়ের ফলে কী হবে, আমার প্রোডাকশনের হ্যাম্পার হচ্ছে, যার জন্য আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। এই সমস্ত দিন বা এগ্রিকালচারে কখনো দেখা যাচ্ছে কি কৃত্রিমভাবে সারের সংকট দেখা দেয়, হ্যাঁ, ঠিকমতো সার পাওয়া যায় না, বা সেচের সমস্যা দেখা যায়, বা কৃষিক্ষেত্রে মাঝে দেখা যায় ফসল তোলার সময় পর্যাপ্ত লোক পাওয়া যাচ্ছে না। এই যে বিভিন্ন, যেটা নিয়ন্ত্রণে থাকে না, যেটা ওই ফার্ম বা ইন্ডাস্ট্রির বাইরে যেই জিনিসগুলো ঘটে, যেটা নিয়ন্ত্রণ কোম্পানির হাতে থাকে না, সেটাই হচ্ছে আমার এক্সটার্নাল ডিস ইকোনমিস। এখন আসো আমরা কস্টে চলে আসি। এটা হলো আমরা ইকোনমিক্স অ্যান্ড ডিস ইকোনমিক্স নিয়ে আলোচনা করলাম। তার মানে ইকোনমিক্সটা আমরা কী করলাম, যে ইকোনমিক্স হচ্ছে কস্ট মিনিমাইজ, এবং ডিস ইকোনমিক্সটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে যাওয়া। তাহলে কী কারণে ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই হচ্ছে তোমার ইকোনমিক্সের ক্ষেত্রে দুইটাই হয়, আবার ডিস ইকোনমিক্সের ক্ষেত্রেও ইন্টারনাল এক্সটার্নাল দুইটা ফ্যাক্টরি কাজ করে। কী ফ্যাক্টরিটাকে প্রভাবিত করে আমরা এখানে জানলাম। এখন আমরা আসবো আমাদের কস্টে। কস্ট কনসেপ্ট ডিফাইন্ড, এখানে কি বলেছে, কস্ট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইনপুট ইউজড টু প্রডিউস ইটস আউটপুট, দ্যাট ইজ দ্য ফার্ম হায়ার লেবার অ্যান্ড দ্য কস্ট অফ দ্য ওয়েজেস রেট দ্যাট মাস্ট বি পেইড টু দ্য লেবার সার্ভিস। আচ্ছা, এখানে বলা হয়েছে কস্টটা কি, কস্ট হচ্ছে কোনো জিনিস প্রডিউস করতে গেলে তোমার যে খরচটা হয় সেটাই হচ্ছে আমাদের কস্ট। যেমন আমরা যদি দেখা যায় যে কৃষক যদি ফসল উৎপাদন করতে হয়, তাহলে জমির খাজনা দিতে, তার যদি নিজস্ব জমি না থাকে,
তাহলে কি করতে হয়, অন্যের কাছ থেকে সেই জমিটা নিয়ে নেয়, সেই জমি কী করতে হবে, তাকে বর্গা নিয়ে নেয়, সেই জমিটাকে খাজনা দিতে হয়, রেন্ট দিতে হয়। ঠিক তেমনি লেবার, তার ওই জমিতে লেবারকে খাটাতে হয়, তাহলে কী হয়, লেবারের পারিশ্রমিক হিসেবে ওয়েজেস দিতে হয়, মজুরি দিতে হয়। এগুলোর সবগুলোই হচ্ছে কস্ট। তার মানে আমরা যে আগে প্রোডাকশনে 4টা ফ্যাক্টর করেছিলাম, এই 4টা ফ্যাক্টরি কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা কস্ট আছে। তার মানে ও প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা নিয়োগ করার জন্য তোমাকে আলাদা আলাদাভাবে খরচ দিতে হবে, খরচ প্রদান করতে হবে। সেটাই হচ্ছে আমার কস্ট অফ প্রোডাকশন। এখন এই কস্টটাকে টোটাল কস্ট হচ্ছে মোট খরচ। মোট খরচটাকে কি বলা হয়েছে, টোটাল কস্ট ইজ দ্য ফুল কস্ট অফ প্রোডিউসিং এনি গিভেন লেভেল অফ আউটপুট এন্ড ইট ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট আর একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। Total fixed cost is the part of TC that does not vary with the level of output. Total variable cost is the part of the TC that changes directly with the production. টোটাল কস্ট হচ্ছে মোট খরচ। মোট খরচের মধ্যে আমাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট হচ্ছে যেটা উৎপাদন বৃদ্ধি বা কমার সাথে যে খরচের কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। তার মানে উৎপাদন হোক না হোক যে খরচটা উৎপাদককে বেয়ার করতেই হবে, সেটাই হচ্ছে আমার ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট উৎপাদনের সাথে সাথে, দ্যাট মিনস উৎপাদন যদি বাড়ে তাহলে আমার খরচ বাড়বে, আর উৎপাদন যদি কমে তাহলে আমার খরচ কমবে, আর উৎপাদন যদি নাই হয় তাহলে এই খরচটা হবেই না। এটাই হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। দ্যাট মিনস উৎপাদনের সাথে সাথে যেই খরচটা নির্ভর করে, উৎপাদনের সাথে সাথে যেই খরচটা বা উৎপাদনের সাথে সরাসরি যে খরচটার সম্পর্ক, সেটাই হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। এবং এই ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট যোগ করেই আমি কী পাবো, আমার টোটাল কস্ট পাবো। আচ্ছা, এখন দেখো অ্যাভারেজ কস্ট নামে আরেকটা কস্ট আছে। অ্যাভারেজ কস্ট কি, অ্যাভারেজ টোটাল কস্ট ইজ দ্য টোটাল কস্ট পার ইউনিট অফ আউটপুট ইজ ইকুয়াল টু টিসি ডিভাইডেড বাই ইউনিট অফ আউটপুট। টোটাল কস্টকে আমরা যদি ইউনিট অফ আউটপুট, দ্যাট মিনস যত ইউনিট আমি প্রডিউস করলাম সেটা দিয়ে যদি ভাগ দিই তাহলে অ্যাভারেজ কস্ট পাবো। এই অ্যাভারেজ কস্টটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট ইজ দ্য ফিক্সড কস্ট পার ইউনিট অফ আউটপুট। তার মানে হচ্ছে পার ইউনিট অফ আউটপুটের জন্য কতটুকু, মানে প্রতি ইউনিটের জন্য কতটুকু ফিক্সড কস্ট খরচ হলো, কতটুকু পার প্রত্যেকটা ইউনিটের জন্য কতটুকু ফিক্সড কস্ট লাগছে, সেটাই হচ্ছে আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট। সেটাই হচ্ছে আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট। এখানে দেখো টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট অফ প্রোডাকশন। আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইজ দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট অফ আউটপুট। দ্যাট মিনস অ্যাভারেজ কস্টটাকে যদি আমার ইউনিট অফ আউটপুট দিয়ে আমি ভাগ দিই, দ্যাট মিনস প্রতি ইউনিট উৎপাদন করতে যেয়ে আমার গড় খরচ কতটুকু হলো, সেটাই হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, এরপরে দেখি আমরা মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কি, মার্জিনাল কস্ট বা ইনক্রিমেন্টাল কস্ট, ইট ইজ দ্য increase in total cost resulting from increasing the level of output by 1. সূত্রটা হচ্ছে change in total cost divided by change in output. এখন দেখো, since some of the total cost are fixed cost which does not change as the level of output change, marginal cost is also equal to the increase in variable cost that results when the output is increased by 1 unit. তার মানে হচ্ছে মার্জিনাল কস্ট আমরা আগেও পড়েছি, অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট খরচের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমার কি মার্জিনাল কস্ট। এবং এখানে মার্জিনাল কস্ট কি বলছে, টোটাল কস্ট যেমন বৃদ্ধি পায়, মার্জিনাল কস্ট ঠিক একইভাবে রেজাল্টস দ্য আউটপুট ইনক্রিজ। আউটপুট যেভাবে বৃদ্ধি পায় মার্জিনাল কস্টও সেইভাবে বৃদ্ধি পায়। এখানে আমরা দুইটা কস্টের একটুখানি দেখবো, খেয়াল করো। এখানে তোমার একটা চার্ট দেওয়া আছে, দেখো আউটপুটটাকে কিউ দিয়ে আমরা ডিনোট করেছি। এখানে 0 থেকে 7 পর্যন্ত টোটাল ফিক্সড কস্ট, যেটা 12, সবগুলো ক্ষেত্রে ফিক্সড। এবং এটা হচ্ছে আরেকটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, দ্যাট মিনস ইউনিট অফ প্রোডাকশনের সাথে সাথে যে কস্টটা ডিপেন্ডেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করো, যখন কোনো কিছু উৎপাদনই হচ্ছে না, আউটপুট যখন 0, টোটাল ভেরিয়েবল কস্ট কিন্তু তখন 0। এবং খেয়াল করো যে টোটাল ফিক্সড কস্ট 12, দ্যাট মিনস উৎপাদন করুক না করুক, প্রডিউসার উৎপাদন করুক না করুক, তাকে ফিক্সড কস্টটা বেয়ার করতেই হবে। আর ভেরিয়েবল কস্ট যেহেতু উৎপাদন করছে না, সুতরাং ভেরিয়েবল কস্ট এখানে 0। তাহলে টোটাল কস্ট হচ্ছে 12। সেকেন্ড, তারপর ফার্স্ট আউটপুটে দেখো, 1 নম্বর আউটপুটে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 12 এবং টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 10। তাহলে টোটাল কস্ট হচ্ছে আগে 12 আর এখন 10। তাহলে টোটাল হচ্ছে কত, 12 আর 10 হচ্ছে 22।
এইভাবে তুমি দেখো, ঠিক আছে। আমরা যদি এই চার্টটাকে যদি এই চার্টটাকে প্লট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিট টোটাল ফিক্সড কস্ট, কিন্তু এখানে দেখো ফিক্সড, টোটাল ফিক্সড কস্টটা গ্রিন লাইন দিয়ে আঁকা ফিক্সড এখানে, হ্যাঁ। আর এখানে দেখো রেড লাইনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টোটাল কস্ট, ওই যে দেখো টিসি লিখে টোটাল কস্ট। আর এটা যেখানে অরিজিন থেকে উঠেছে, খেয়াল করো তোমরা, 0 থেকে উঠেছে, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এখানে ভেরিয়েবল কস্ট দেখো, ভেরিয়েবল কস্ট যখন 1 তখন 10, এই যে দেখো 10, ঠিক আছে। একটু নিচে আমার ফিক্সড কস্ট হচ্ছে 12 এর রেখে একটু নিচে, তারপর সেকেন্ড ইউনিটে দেখো 16, এই যে 16 দেখো 16, তারপরে ইউনিট দেখো 21, এই যে 21, এরকম করে টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে এইভাবে আমরা দেখতে পাই। এবং লাস্টে উপরে দেখো আমি একটা জিনিস লিখেছি, টোটাল ভেরিয়েবল কস্ট এবং টিভিসি, দ্যাট মিনস টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্ট ইজ অলওয়েজ ইনক্রিজিং। আমরা এখানে দেখছি যে টোটাল ভেরিয়েবল কস্ট এবং টোটাল কস্ট কি হচ্ছে, বাড়ছে, ইনক্রিজিং। ফার্স্ট অ্যাট ইজ ডিক্রিজিং রেট, এই দুইটা টোটাল কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, দেন ইট ইজ ইনক্রিজিং রেট, তারপর ক্রমবর্ধমান হারে বাড়ছে। প্রথম দিকে খেয়াল করো, তুমি যদি খেয়াল করো দেখো আস্তে আস্তে বাড়ছে, তারপর কিন্তু ধাই ধাই করে বাড়ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। সেকেন্ডে আমরা আসি নিউমেরিক্যাল এক্সাম্পল। এটাকে আমরা যদি একটু নিউমেরিক্যাল এক্সাম্পল দেই, তাহলে আমরা দেখবো যে আগের মতো টোটাল, এখানে দেখো কোয়ান্টিটি টিএফসি, দ্যাট মিনস হচ্ছে টোটালি ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট 100 টাকা, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 0-20 থেকে শুরু করে 165, টোটাল কস্ট হচ্ছে 100, 1 to 10, দ্যাট মিনস ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট দুটো যোগ করলে আমি কি পাচ্ছি, টোটাল কস্ট পাচ্ছি। এরপরে দেখো অ্যাভারেজ ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট কি, অ্যাভারেজ ফিক্সড কস্টকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ দিই, তাহলে আমি অ্যাভারেজ ফিক্সড কস্ট পাবো। খেয়াল করো, প্রথমটা হচ্ছে 100 ডিভাইডেড বাই কত, 1 ইউনিট ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস এখানে 100 অ্যাভারেজ ফিক্সড কস্ট। সেকেন্ডটা খেয়াল করো, 100 ডিভাইডেড বাই 2, 50, 100 ডিভাইডেড বাই 3, 33.33, 100 ডিভাইডেড বাই 4, 25, এরকম করে অ্যাভারেজ ফিক্সড কস্ট আছে। আবার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কি আমি কি বলেছি, টোটাল ভেরিয়েবল কস্টকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ দিই, তাহলে আমি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট পাবো। তাহলে তুমি খেয়াল করো, আমি যে কোনো একটা ধরি, আমি যদি 52 হবে না, এখানে 120 যদি আমি ধরি, 120 যদি 5 দিয়ে ভাগ দিই, তাহলে দেখো কত আসে, 24 আসে, ঠিক আছে। এরকম করে আসবে, তার মানে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্টকে ইউনিট দিয়ে আমি ভাগ দিই, তাহলে আমি টোটাল ভেরিয়েবল কস্ট পাবো। আর এসি মিনস হচ্ছে এসি মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, দুটো যোগ করলে আমি অ্যাভারেজ কস্ট পাবো। এবং মার্জিনাল কস্ট কি, মার্জিনাল কস্ট হচ্ছে এই যে টোটাল কস্টের পরিবর্তনের ফলে, এখানে কত 20, 100 থেকে 120, দেখুন চেঞ্জ হয়েছে কত 20, 137, 120 থেকে 137, তাহলে চেঞ্জ হয়েছে কত 70, এখানে দেখো 137 থেকে 152, চেঞ্জ হয়েছে কত 15। মার্জিনাল কস্টটা এইভাবে আসে। এখন আমরা দেখি এই রিলেশনটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো অ্যাভারেজ অ্যান্ড মার্জিনাল, অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট। এখানে খেয়াল করো তোমরা যে এইখানে চিত্রে দেখো, এটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টটা দেখো এই যে আস্তে আস্তে কিন্তু নিম্নগামী, তারপর একটা পয়েন্টের পর এটা আস্তে আস্তে ঊর্ধ্বগামী। আর অ্যাভারেজ কস্টটা কি ইউ শেপ, দেখছো ইউ শেপের মতো অ্যাভারেজ কস্ট। আর এটা কি কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট। এই যে দেখো কালো রেখাটা অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং ইয়েলো রেখাটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি, দেখো এখানে কিন্তু দুইটা ইন্টারসেক্ট করছে, মার্জিনাল কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুইটা এখানে ইন্টারসেক্ট করছে। এই ইন্টারসেক্টের পরে দেখো মার্জিনাল কস্ট আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল, আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বাড়ছে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তার আগে কিন্তু এই বিন্দুর আগে যখন এমসি ইজ ইকুয়াল টু এ বিসি, দ্যাট মিনস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুটো যখন সমান, তার আগ পর্যন্ত দেখো মার্জিনাল কস্ট ইজ লেস দেন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এবং এই বিন্দুর পরে মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দেন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আর এখানে দেখো মার্জিনাল কস্ট জেড বিন্দুতে ইন্টারসেক্ট করেছে এসি রেখাকে, এখানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টকে ওয়াই এ ইন্টারসেক্ট করেছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে আমরা
বলতে পারবো। এখন এই জিনিসটা থেকে আমরা কিছু জিনিস ড্র করেছি বা কিছু জিনিস বলতে পারি, সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। এখানে কি বলেছে, অ্যাভারেজ ফিক্সড কস্ট ইজ অলওয়েজ ডিক্লাইনিং অ্যাট এ ডিক্রিজিং রেট। তার মানে অ্যাভারেজ ফিক্সড কস্টের লাইনটা আমরা দেখলাম, এটা বলছে অলওয়েজ ডিক্রিজিং। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু কমছে, হ্যাঁ, ডিক্রিজিং। এইটা ডিক্রিজিং এর কারণটা কি? কারণটা হচ্ছে দেখো ফিক্সড কস্ট কিন্তু অ্যাভারেজ ফিক্সড কস্ট, এটা তার মানে ফিক্সড কস্ট কিন্তু ফিক্সড, আমার অলওয়েজ ফিক্সড। যত বেশি আমি প্রোডাকশন করছি, যে দেখো যত এদিকে যাচ্ছে তার মানে কি আমার প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে। যত বেশি আমি প্রোডাকশন করছি আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট তত আস্তে আস্তে কমতে শুরু করবে। কমতে কমতে এখানে দেখো এই এক্স এক্সিসের কাছাকাছি চলে এসছে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, ATC, average total cost and average variable cost decline at first, reach at a minimum, then increase at higher level of output. যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি, the difference between average total cost and average variable cost is equal to AFC. এই দুটোর ডিফারেন্সটা আমার অ্যাভারেজ ফিক্সড কস্টের সমান। আর এই পাশে কি দেখছি, মার্জিনাল কস্ট ইজ জেনারেলি ইনক্রিজিং, সাধারণত এটা বাড়ছে। মার্জিনাল কস্ট ক্রস ATC, অ্যাভারেজ টোটাল কস্ট এন্ড অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট অ্যাট দেয়ার মিনিমাম পয়েন্ট। ইফ MC is below the average value will be decreasing. If MC is above the average value will be increasing. ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, এটারই কনক্লুশন এখানে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখবো শর্ট রান ভার্সেস লং রান। এখানে কি বলা হচ্ছে, শর্ট রান অ্যাটলিস্ট ওয়ান ইনপুট ইজ দ্য ফিক্সড কস্ট কার্ভ আর অপারেটিং কার্ভ। আর লং রানে বলা হয়েছে অল ইনপুটস আর ভেরিয়েবল কস্ট কার্ভ আর প্ল্যানিং কার্ভ। ফিক্সড কস্ট এনকার্ড ইভেন ইফ দ্য ফার্ম প্রডিউসেস নাথিং, ভেরিয়েবল কস্ট চেঞ্জ উইথ দ্য লেভেল অফ আউটপুট। আছে এখানে শর্ট রান আর লং রানের কথা আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি। বিভিন্ন সময় আমরা শর্ট রান লং রান করেছি। শর্ট রানটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় বা স্বল্প সময়, যে সময়ে আমাদের দুইটা যদি আমি উৎপাদনের বা দুইয়ের অধিক যদি উপাদান ধরি, তাহলে কি তার মধ্যে কিছু উপাদান আমার ফিক্স থাকবে এবং কিছু উপাদান ভেরিয়েবল থাকবে। এটাই হচ্ছে আমার শর্ট রানের বৈশিষ্ট্য। আর লং রান হচ্ছে এমন একটা সময় যে সময় আমার সমস্ত কস্টগুলোই ভেরিয়েবল, কোনো এখানে ফিক্সড ভেরিয়েবল আলাদা কোনো কস্ট নেই, সব কস্টই ভেরিয়েবল। হ্যাঁ, এখানে কোনো ফিক্সড কস্ট বলে কিছু থাকবে না। আচ্ছা, এরপরে আমরা দেখি, এখন আমরা শর্ট রানের কিছু দেখবো। যেহেতু আমরা শর্ট রানে কি বলেছি, আমাদের কিছু কস্ট কি থাকবে, ফিক্সড থাকবে। এখানে কস্ট উইথ ক্যাপিটাল ফিক্সড অ্যান্ড লেবার ভেরিয়েবল। এখানে বলা হয়েছে যে আমার ক্যাপিটালটা হচ্ছে ফিক্সড কস্ট এবং লেবারটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। এখানে খেয়াল করো L0 1 2 3 এভাবে 7 পর্যন্ত, এটা হচ্ছে টিপি মানে টোটাল প্রোডাকশন অফ লেবার। তাহলে কোয়ান্টিটি দেওয়া আছে 0 50 এরকম করে। এমপি মানে মার্জিনাল প্রোডাকশন কীভাবে বের করতে হবে আমি তোমাকে বলেছি, যে জাস্ট তুমি এখান থেকে এটা মাইনাস করবা তাহলেই তুমি এটা পাবা, আবার এখান থেকে এটা মাইনাস করবা তাহলে এই ফিগারটা পাবা। এরকম করে মার্জিনাল প্রোডাকশন ও মার্জিনাল কস্ট বের করতে হয়। টোটাল ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড 42, টোটাল ভেরিয়েবল কস্ট 0 9 11, আর টোটাল কস্ট হচ্ছে টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট যোগ করে আমরা টোটাল ফিক্সড কস্ট পেলাম। এখন দেখো শর্ট রান টোটাল কস্ট কার্ভ। শর্ট রানে কস্ট কার্ভের চেহারাটা কীরকম, এখানে দেখো টোটাল ফিক্সড কস্ট কিন্তু অলওয়েজ ফিক্সড। এই যে টোটাল ভেরিয়েবল কস্ট, এটা বলা হয়েছে আস্তে প্রথম দিকে ডিক্রিজিং হারে বাড়ছে এবং তারপর একটা নির্দিষ্ট বিন্দুর পরে এটা ইনক্রিজিং হারে বাড়ছে। তার মানে প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ছে এবং পরবর্তীতে ক্রমবর্ধমান হারে বাড়ছে। এবং টোটাল কস্ট একইভাবে প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, যে দেখছো প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, এরপরে ক্রমবর্ধমান হারে বাড়ছে। দ্যাট মিনস টোটাল কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য অলমোস্ট সেম। এটা হচ্ছে আমার শর্ট রানে দেখলাম আমি। এরপরে দেখো কস্ট উইথ ক্যাপিটাল ফিক্সড অ্যান্ড লেবার ভেরিয়েবল, আগের মতোই যে জিনিসটা আমরা দেখেছি, এমপি অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ টোটাল কস্ট। এখানে যেটা এসছে নতুন করে মার্জিনাল কস্ট এসছে। মার্জিনাল কস্টটা কি, এক ইউনিট অতিরিক্ত উৎপাদনের ফলে টোটাল কস্টের যে পরিবর্তন হয়, এক ইউনিট, এই যে লেবার দেখো, এক ইউনিট উৎপাদনের ফলে এখানে কতটুকু ইউনিট উৎপাদন হয়েছে, এখানে এই যে মার্জিনাল প্রোডাকশন 60 এবং মার্জিনাল কস্ট হচ্ছে 0.150। দ্যাট মিনস
টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, এই টোটাল কস্ট, টোটাল কস্টের যে পরিবর্তন হয়েছে প্রতি ইউনিটের জন্য, এক ইউনিটের জন্য যত পরিবর্তন হয়েছে সেটাকে আমি যদি ভাগ দেই, সেই কস্টটাকে যদি আমি টোটাল ইউনিট দিয়ে ভাগ দিই, তাহলেই আমার মার্জিনাল কস্টটা চলে আসবে। তাহলে এখানে তোমরা একটু মার্জিনাল কস্টের রেখাটা কীরকম সেটা তোমরা দেখো। শর্ট রান, অ্যাভারেজ অ্যান্ড মার্জিনাল কস্ট কার্ভ। এখানে দেখো অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটা দেখো আস্তে আস্তে নিচে নামছে, কিন্তু অলওয়েজ ডিক্রিজিং, আস্তে আস্তে এটা কমে কমে একদম এক্স এক্সিসের কাছাকাছি আসছে। মার্জিনাল কস্ট, এখানে দেখো মার্জিনাল কস্ট প্রথমে ক্রমহ্রাসমান, তারপর একটা সময় এরপরে আস্তে আস্তে হচ্ছে। আমাদের যে ইয়েটা দিয়েছে, শিডিউলটা দিয়েছে, যে তালিকাটা দিয়েছে, সেই অনুযায়ী এটা গ্রাফ রাখা হয়েছে। এবং এখানে দেখো অ্যাভারেজ টোটাল কস্ট, এই যে দেখো অ্যাভারেজ টোটাল কস্টের চেহারা কিরকম, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেহারাটা এইরকম, আর মার্জিনাল কস্টটা এই যে এরকম, ঠিক আছে। এরপর শর্ট রান কস্ট কার্ভ যদি আমরা এভাবে দেখি, টোটাল কস্ট কার্ভটা যে দেখো এতটুকু কিন্তু আমার ফিক্সড কস্ট, আর এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। এখানে যদি আমরা এইভাবে প্লট করি মার্জিনাল কস্ট দিয়ে, এই যে দেখো এটা হলো অ্যাভারেজ কস্টের কার্ভ ইউ আকৃতির, আমি এখন বলবো কেন এটা ইউ আকৃতির হয়। আর এটা হচ্ছে আমার এই নিচ দিয়ে যেটা দিয়েছে, এটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এবং এটা মার্জিনাল কস্ট, এই যে নিচ দিয়ে সেট করছে, এবং অ্যাভারেজ ফিক্সড কস্ট। এটা এখন তোমাদের পরীক্ষায় প্রায় প্রশ্ন একটা আসে যে অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ কস্ট কেন শর্ট রানে অ্যাভারেজ কস্ট কেন ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট হয়। আমি তোমাদের আগেই দেখিয়েছি যে অ্যাভারেজ কস্টে দুইটা কস্ট আছে আমার, একটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তোমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবা, এই যে আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট, এটা হচ্ছে আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট লাইন, এই লাইনটা, এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার এই লাইনটা। এই দুইটা লাইনে কিন্তু প্রথম অবস্থায় কি হচ্ছে, ক্রমহ্রাসমান, দ্যাট মিনস উৎপাদন যত বাড়ছে এই এটার পার ইউনিট কস্ট, পার ইউনিট ফিক্সড কস্ট এবং পার ইউনিট ভেরিয়েবল কস্ট দুইটাই আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা নির্দিষ্ট স্তরে এসে কি হচ্ছে, এটা স্টপ হয়ে যাচ্ছে। কোন স্তর, যেখানে মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্টকে ছেদ করেছে, এই স্তর পর্যন্ত এসে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টে কি হয়েছে, নিম্নগামী, সর্বনিম্ন স্তরে এসছে, এবং এটাই হচ্ছে আমার কাম্য স্তর, এবং এখানেই সে উৎপাদন করবে, এখানে উৎপাদন করলেই উৎপাদক ভারসাম্য বিন্দু লাভ করবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আস্তে আস্তে আমার বাড়ছে, বাট অ্যাভারেজ ফিক্সড কস্ট আমার কিন্তু ক্রমহ্রাসমান, আস্তে আস্তে কিন্তু কমছে। কিন্তু অ্যাভারেজ ফিক্সড কস্ট যেই হারে কমছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট তার থেকে বেশি হারে বাড়ছে। আমি আবার বলছি, প্রথম অবস্থায় এই মার্জিনাল কস্ট যেখানে ছেদ করেছে তার আগ পর্যন্ত কি হচ্ছে, আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এবং অ্যাভারেজ ফিক্সড কস্ট দুটাই ক্রমহ্রাসমান, দ্যাট মিনস আস্তে আস্তে কমছে, ক্রমবর্ধমান উৎপাদনের কারণে। দ্যাট মিনস আস্তে আস্তে যেহেতু আমি উৎপাদন বাড়াচ্ছি, সেহেতু আমার দুইটা কস্টই আস্তে আস্তে কমছে। এবং একটা বিন্দুতে যখন মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্টকে ছেদ করলো, সেই বিন্দু হচ্ছে আমার অপটিমাম পয়েন্ট, এটা আমরা আগেও দেখেছি। এই বিন্দুর পরে যদি উৎপাদন করে, তার উৎপাদন বাড়বে, কিন্তু অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা বেড়ে যাবে, অ্যাভারেজ কস্টটা বেড়ে যাবে। তাহলে আমি বলেছিলাম যে অ্যাভারেজ কস্ট কেন ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট হয়। অ্যাভারেজ কস্ট কেন ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট হয়, মেইন কথা হচ্ছে যে অ্যাভারেজ কস্টের ভিতরে দুইটা কস্ট আছে, একটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং আরেকটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। প্রথম অবস্থায় দুটা কস্টই আস্তে আস্তে ক্রমহ্রাসমান, দ্যাট মিনস আমি যত উৎপাদন বাড়াবো এই কস্টগুলো ততই আমার পার ইউনিট কস্ট ততই কমতে থাকবে, যার জন্য হচ্ছে আমার এটা প্রথম দিকে নিম্নগামী, দ্যাট মিনস ইউ এর মতো শেপ নিল। এরপরে মার্জিনাল কস্ট যখন অ্যাভারেজ কস্ট কার্ভকে ছেদ করছে, সেই বিন্দুর পর থেকে অ্যাভারেজ কস্ট কী করবে, আস্তে আস্তে ঊর্ধ্বগামী। কিন্তু আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট কিন্তু নিম্নগামী, বাট অ্যাভারেজ ফিক্সড কস্ট যেই হারে কমছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট তার থেকে অধিক হারে বাড়ছে। এই কারণেই হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট কার্ভটা হচ্ছে ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট হয়। এই প্রশ্নটা মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে, মেইন কথাটা আমি তোমাদেরকে বলে দিলাম, বাকিটা তুমি গুছিয়ে তোমার বই থেকে দেখে নিবে। এরপরে আসবো আমরা
লং রান কস্ট কার্ভ। লং রান কস্ট কার্ভ দেখো, দ্য লং রান কস্ট, দ্য লং রান অ্যাভারেজ কস্ট LRAC or LAC যেটাকেই বলো, কার্ভ illustrates for a given quantity of production the average cost per unit which a firm faces in the long run, that is when no factors of production is fixed. মানে আমি আগেই বলেছি যে যে লং রানের সমস্ত কস্টই ভেরিয়েবল। প্রোডাকশনের যত কস্ট আছে, চারটা ফ্যাক্টরের চারটা কস্ট, সেই কস্ট সবগুলোই ভেরিয়েবল, কোনো এখানে ফিক্সড কস্ট নেই। তাহলে লং রান অ্যাভারেজ কস্ট, হ্যাঁ অ্যাভারেজ কস্টটা মানে কি, লং রান অ্যাভারেজ কস্ট ইজ ডিরাইভড ফ্রম এ সিরিজ অফ শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ. It is also called the envelope curve since it envelops all the short run average cost curve. The curve is created as an envelope of an infinite number of short run average total cost curve. তার মানে কি, লং রান অ্যাভারেজ কস্টগুলো হচ্ছে অনেকগুলো শর্ট রান অ্যাভারেজ কস্টের সমষ্টি হয়ে এটা এই কার্ভটা গঠিত হয়, এবং এই কার্ভটাকে বলা হচ্ছে এনভেলাপ কার্ভ। এই কার্ভের আরেকটা নাম হচ্ছে এনভেলাপ কার্ভও অনেক সময় বলা হয়, কারণ কি এটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ নিয়ে এই কার্ভটা গঠিত হয়। এবং এখানে বলেছে দ্য কার্ভ ইজ ক্রিয়েটেড অ্যাজ অ্যান এনভেলাপ অফ অ্যান ইনফিনিট নাম্বার অফ শর্ট রান অ্যাভারেজ কস্ট টোটাল কস্ট কার্ভ। মানে অসংখ্য শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ নিয়ে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভটা গঠিত বিধায় এটাকে এনভেলাপ কার্ভ বলা হয়। আচ্ছা, এরপরে দেখো লং রান অ্যাভারেজ কস্ট। দ্য লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ ইজ ইউ শেপ reflecting economies of scale when it is negatively sloped and diseconomies of scale when it is positively sloped. যখন এটা নিম্নগামী তখন বলা হচ্ছে ইকোনমিস টু স্কেলের কারণে এটা নিম্নগামী, তার মানে হচ্ছে কি কস্টটা রিডিউস হচ্ছে, যেটা আমরা ইকোনমিস অফ স্কেলে একটু আগে বললাম। এবং এটা যখন ঊর্ধ্বগামী তখন এটাকে বলা হচ্ছে যে এটা ডিস ইকোনমিস অফ স্কেলের কারণে এটা ঊর্ধ্বগামী, কারণ প্রোডাকশন কস্ট এখানে বেড়ে যাচ্ছে। আচ্ছা, in perfect competition the long run average cost curve is flat at the point of equilibrium. In this stage the firm is enjoying constant return of scale. এরপরে দেখো, in some industries the long run average cost is L shaped and economies of scale increases indefinitely. This means that the large firm tends to have a cost advantage and the industry tends naturally to become a monopoly, and hence it is called a natural monopoly. Natural monopoly tends to exceed the industry with high capital cost in relation to variable costs such as water supply and electricity supply, যেটাকে আমরা monopoly বলা হচ্ছে। আচ্ছা, long run cost, long run average cost assumption behind the curve, factor price are given, state the technology and factor quality are given, firm choose least cost combination of factor, shape of the long run average cost curve, a typical long run average cost curve, long run average and marginal cost curve. এখানে আমরা দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে ইকোনমিস অফ স্কেল, এখানে প্রথমেই বলা হচ্ছে ইকোনমিস অফ স্কেলের কারণে এটা কি হচ্ছে আস্তে আস্তে নিম্ন পাবে, এতটুকু পর্যন্ত নিম্ন পাবে। এরপরে হচ্ছে কনস্ট্যান্ট কস্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট স্কেল অফ কিসের কারণে, রিটার্ন, কনস্ট্যান্ট রিটার্নের কারণে এটা কনস্ট্যান্ট কস্ট। এবং এরপরে হচ্ছে ডিস ইকোনমিস অফ স্কেলের কারণে এটা আবার ডান দিকে ঊর্ধ্বগামী, ঠিক আছে। এরপরে দেখো লং রান অ্যাভারেজ এন্ড মার্জিনাল কস্ট, ইনিশিয়াল ইকোনমিস অফ স্কেল দেন ডিস ইকোনমিস অফ স্কেল। প্রথমে এটা ইকোনমিস অফ স্কেলের কারণে এটা নিম্নগামী, কারণ আমরা বলেছি এখানে কস্ট সেভিং, দ্যাট মিনস কস্ট মিনিমাইজ হবে, আস্তে আস্তে কমবে। আর এর পরবর্তীতে এই দুটো ক্রস করে যখন উপরের দিকে উঠছে তখন ডিস ইকোনমিক্সের প্রভাবের কারণে এটা ডান দিকে ঊর্ধ্বগামী, দুটো কস্ট, লং রান মার্জিনাল কস্ট এবং লং রান অ্যাভারেজ কস্ট। লং রান টোটাল কস্ট ফাংশন, টোটাল কস্টের কীরকম দেখো, টোটাল কস্ট, এখানে টোটাল কস্ট 1 2 3 তিনটে কস্ট দেখা হয়েছে, কোয়ান্টিটি খেয়াল করো, আউটপুট, এই যে টোটাল কস্ট হবে লং রান টোটাল কস্ট। এখানে কি বলেছে, উই assume a cubic shape of the curve, especially this long run total cost curve indicate that as output increase from O to Q2 units of output, the corresponding cost increase from O to C2. এখান থেকে
প্রোডাকশন যদি এতটুকু বাড়ে কস্ট এতটুকু বাড়বে, দ্যাট মিনস প্রোডাকশন এখান থেকে যদি এতটুকু বাড়ে তাহলে কস্ট এখান থেকে এতটুকু বাড়বে, সেটাই বলা হয়েছে ফ্রম 0 to C2 বাট এ ডিক্রিজিং রেট, কিন্তু এখানে ডিক্রিজিং রেটে আস্তে আস্তে বাড়ছে, এরপরে ইনক্রিজিং রেটে। হাউএভার as output increase beyond OP2 পরে the cost increase at a increasing rate, এই এতটুকু স্টেজ পর্যন্ত ডিক্রিজিং রেট, ইনফ্লেকশন পয়েন্ট যেটাকে বলা, এই বিন্দু পর্যন্ত কি হচ্ছে ডিক্রিজিং রেটে বাড়ছে, এই বিন্দুর পরে ইনক্রিজিং রেটে টোটাল কস্টটা আমার বাড়ছে। এরপরে দেখো লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ। The long run average cost curve shows lowest cost of producing each level of output when the firm can build the most appropriate plant to produce each level of output and all factors are available. Assume that the firm can build only 5 scale of plant: SAC1, SAC2, SAC3, SAC4, SAC5. দ্যাট মিনস আমরা এখানে শর্ট রান, এটা হচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট 1, দ্যাট মিনস এটা একটা ফার্মের। শর্ট রান অ্যাভারেজ কস্ট 2, এটা সেকেন্ড ফার্মের। শর্ট রান অ্যাভারেজ কস্ট 3, এটা থার্ড নাম্বার ফার্মের। এবং শর্ট রান অ্যাভারেজ কস্ট 4, এটা 4 নাম্বার ফার্মের। এবং শর্ট রান অ্যাভারেজ কস্ট 5, এটা 5 নাম্বার ফার্মের। তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফার্ম, এখানে 5টা ফার্ম দেখানো হচ্ছে, 5টা ফার্মের অ্যাভারেজ কস্ট মিলে কিন্তু লং রানের একটা অ্যাভারেজ কস্ট হচ্ছে। এই যে এই জিনিসগুলো যদি তুমি দেখো, এখানে 1 2 3 ইনফিনিটি পর্যন্ত, এন পর্যন্ত সবগুলোর বিন্দু, এই যে এই বিন্দু, এটা হচ্ছে আমার অপটিমাম পয়েন্ট, সবগুলো বিন্দু যোগ করে আমি LAC পাচ্ছি, লং রান অ্যাভারেজ কস্ট পাচ্ছি। এখন দেখো দ্য ইউ শেপ অফ লং রান অ্যাভারেজ কস্ট, বা ইউ শেপ কেন বা এনভেলাপ কেন, এই জিনিসটার কারণটা এখানে বলা হয়েছে। The shape of the long run average cost curve depends on increasing constant and decreasing return to scale. That means increasing return to scale and decreasing return to scale এর কারণে the long run average cost curve has been drawn as U-shaped based on the assumption that increasing return of scale prevails at a small level of output and decreased return to scale prevails at a large level of output. Increased return to scale, that is output more than doubles with a doubling of input, are reflecting a decline LAC curve. Decreasing long run average costs are called economies of scale. Decreasing return to scale, that is output grows at a proportionately slower rate than the use of input, are reflecting in the LAC curve that is rising. Increasing long run average cost curve are called these economies of scale. তার মানে হচ্ছে এই লং রান অ্যাভারেজ কস্ট কার্ভটা ইউ শেপের, বা এটাকে এনভেলাপ কার্ভ বলা হয় অনেকগুলো কার্ভের সমন্বয়ের জন্য, কিংবা এটাকেও ইউ শেপের বলা হয়। কারণটা কি, প্রথম অবস্থায় এটা ইকোনমিস অফ স্কেলের কারণে এটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। কারণ হচ্ছে পার ইউনিট কস্ট কি হচ্ছে, এটা কমে যাচ্ছে। যত প্রোডাকশন বাড়ছে পার ইউনিট ভেরিয়েবল কস্ট এটা কমছে, হ্যাঁ, এবং যখন একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, এবং ওর পরে এটা কি হচ্ছে, এটা উপরের দিকে হচ্ছে। কারণটা হচ্ছে ডিজ ইকোনমিক্স অফ স্কেলের কারণে এটা ঊর্ধ্বগামী। দ্যাট মিনস হচ্ছে প্রোডাকশন যেই হারে বাড়ছে তার থেকে ভেরিয়েবল কস্ট তার থেকে অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, এই কারণে হচ্ছে এটা ইউ শেপ। এরপরে হলো প্ল্যান্ট সাইজ অ্যান্ড দিস ইকোনমিক্স অফ স্কেল। কি বলা হয়েছে, ডিক্রিজ কস্ট অ্যারাইজ because of technological and financial reasons. At the technological level, economies of scale arise because as a scale of operation increase, a greater division of labor and specialization can take place, and more specialized and productivity machine can be used. There are also financial reasons that arise at the size of the firm increase because of bulk purchase. Large firm are more likely to receive quantity discount of purchasing raw material and other intermediate inputs than smaller firm. On the other hand, these economies are associated with managerial
coordination of a large firm. Many firms find that if they become too large with many different plants or branches, it becomes difficult to coordinate the management of such a large firm, and this coordination problem may cause unit of cost rise. কি বলা হয়েছে? প্ল্যান্ট সাইজ, প্ল্যান্ট সাইজ যদি বড় করে তাহলে এটার ইকোনমিস অফ স্কেলটা কি আর ডিস ইকোনমিস অফ স্কেলটা কি? ইকোনমিস অফ স্কেলটার ইয়েটা আমরা প্রথমেই বললাম যে প্ল্যান্ট সাইজ যদি বড় করে তাহলে কি হবে, আমাদের ইউনিট অফ প্রোডাকশন কস্ট কমে যাবে, কস্টটা মিনিমাইজ হবে। কেন মিনিমাইজ হবে? কারণ হচ্ছে আমরা বেশি পরিমাণে পারচেজ করতে পারবো, সেখানে আমরা একটা ডিসকাউন্ট পাবো। তারপর এখানে বিভিন্ন আরও কারণ দেখিয়েছে। তারপর হচ্ছে আমরা যদি বেশি পরিমাণে পারচেজ করি তারপরে আমার ট্রান্সপোর্ট কস্ট কমে আসবে, এবং আলটিমেট কী হবে, আমার কোনো আনইউটিলাইজ প্রোডাকশন ক্যাপাসিটি থাকবে না, ফুললি ইউটিলাইজ হবে, যার জন্য আমার পার ইউনিট কস্ট কমে আসবে। আর ডিস ইকোনমিসটা বলা হচ্ছে যে প্ল্যান্ট সাইজ যদি বড় হয় তাহলে এটা ডিস ইকোনমিসটা কি? ডিস ইকোনমিসটা হচ্ছে এখানে বলা হচ্ছে প্ল্যান্ট সাইজ যদি বড় হয় তাহলে ম্যানেজমেন্টের পক্ষে সমস্যা হবে কমিউনিকেট করা কাস্টমারের সাথে বা তোমার আদার্স ওনারদের সাথে কমিউনিকেট করা ম্যানেজমেন্টের জন্য এটা সমস্যার ব্যাপার, কোঅর্ডিনেশন করা। ঠিক আছে, এই কোঅর্ডিনেশন প্রবলেমের জন্য দেখা যাবে যে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। এই কোঅর্ডিনেশনের সমস্যার কারণে দেখা যাচ্ছে যে আমার প্রোডাকশন কস্ট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এইটাই হলো আমার প্ল্যান্ট সাইজ বড় এবং ছোট হওয়ার জন্য আমার ইকোনমিক্স এবং ডিস ইকোনমিক্স অফ স্কেলের সমস্যাটা। ডিস ইকোনমিক্স অফ স্কেলে কি ঘটে সেই জিনিসটাই আমরা এখানে দেখালাম। এই ছিল আজকে আমাদের পড়া। তাহলে আমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখব, আর আমাদের সামান্য কিছু আছে এই চ্যাপ্টারে, নেক্সট ক্লাসে আমরা শেষ করে দিব এবং তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমি চ্যাপ্টার শেষ করব। আর এই চ্যাপ্টার শেষ করার পরে আমাদের লাস্ট একটা চ্যাপ্টার থাকবে, ছোট্ট চ্যাপ্টার, এরপরে আমাদের ইকোনমিক্সের ফুল সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।